এই যে গাছপালা মাঠ বন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা জানিস? কারণ আদিম কাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে সবুজের সঙ্গে মানুষের চোখের একটা স্বাভাবিক স্বাস্থ্যের সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল গাছ জিনিসটা ক্রমে শহর থেকে লোপাট হতে চলেছে, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায়, আর তার ফলে মনটাও হালকা হয়ে ওঠে। যত চোখের ব্যারাম দেখবি শহরে, পাড়াগাঁয়ে যা কি পাহাড়ে যা, দেখবি চশমা খুঁজে পাওয়া ভার। আমি জানি ফেলুদার নিজের চোখ খুব ভালো, তার চশমা লাগে না। সে ঘড়ি ধরে 3 মিনিট 15 সেকেন্ড চোখের পাতা না ফেলে থাকতে পারে। যদিও সে কোনোদিনও গ্রামে টামে থাকেনি, এটা ওকে বলতে পারতাম, কিন্তু যদি মেজাজ বিগড়ে যায় তাই আর বললাম না। আমাদের সঙ্গে মণিবাবু আছেন, মণিমোহন সমাদ্দার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনিও বেশি শহরের লোক, বয়স 50-50, বেশ ফর্সা রং, নাকটা যাকে বলে টিকালো, কানের কাছে চুলগুলো পাকা। মণিমোহনবাবুর ফিয়াট গাড়িতেই আমরা যশোর রোড দিয়ে চলেছি বামুনগাছি। কেন যাচ্ছি সেটা এই বেলায় বলা দরকার। প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। আজ আপনারা শুনতে চলেছেন ফেলুদার অ্যাডভেঞ্চার সমাদ্দারের চাবি প্রথম পর্ব, এবং এই গল্পের সৃষ্টিকর্তা মহান সাহিত্যিক সত্যজিৎ রায়। লেখক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 2রা মে 1921। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র, এছাড়াও পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত, গোপী গাইন বাঘাবাইনের মতো বহু গল্প উপন্যাস নিজের কলম দ্বারা সৃষ্টি করেছেন এবং আমাদের উপহার দিয়েছেন। গল্পের জগতে হারিয়ে যেতে প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। গতকাল ছিল রবিবার, পুজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজনেই আমাদের বৈঠকখানায় বসে আছি। আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি, আর ফেলুদা একটা সংখ্যাতত্ত্ব সম্বন্ধে বই খুব মনোযোগের সঙ্গে পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হাসে, আর কখনো ভুরু দুটোকে উপরে তুলে ভালো লাগা আর অবাক হওয়াটা বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। ফেলুদা বলছিল, এই ডক্টর ম্যাট্রিক্সের মতে মানুষের জীবনের সংখ্যা বা নম্বর জিনিসটা নাকি আশ্চর্য প্রভাব বিস্তার করে। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পিছনেই নাকি খুঁজলে নানা রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হতো না যদি না ফেলুদা বইটা থেকে একটা উদাহরণ দিয়ে আমায় বুঝিয়ে দিত। ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকার দুজন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল, জানিস তো? হ্যাঁ, লিঙ্কন আর কেনেডি। রাইট তোপসে। আচ্ছা, এই দুজনের নামে কটা করে অক্ষর? লিঙ্কন, LINCOLN 7টা, আর কেনেডি KENNEDY 7টা। বেশ, এখন শোন। লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে, আর কেনেডি হন 1960 সালে, ঠিক 100 বছর পরে। দুজনেই খুন হয় শুক্রবার। খুনের সময় দুজনেরই স্ত্রী পাশে ছিল। লিঙ্কন খুন হন থিয়েটারে, সে থিয়েটারের নাম ছিল ফোর্ড। কেনেডি খুন হয় মোটর গাড়িতে, সেটা ফোর্ড কোম্পানির তৈরি গাড়ি, গাড়িটার নাম ছিল লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন।
প্রথম জনের জন্ম 1808, দ্বিতীয় জনের জন্ম 1908, ঠিক 100 বছর পর। লিঙ্কনকে যে খুন করে তার নাম জানিস? না, জানতাম কিন্তু ভুলে গেছি। জন উইলকস বুথ। তার জন্ম 1839 সালে। আর কেনেডিকে খুন করে লি হার্বি অসওয়াল্ড। তার জন্ম ঠিক 100 বছর পরে, 1939। এইবারে নাম দুটো আরেকবার লক্ষ্য কর। জন উইলকস বুথ, লি হার্বি অসওয়াল্ড। কটা করে অক্ষর আছে নামে? অক্ষর গুণে হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, দুটোতেই 15। ফেলুদা হয়তো ডক্টর ম্যাট্রিক্সের তাজ্জব আবিষ্কারের বিষয়ে আরও কিছু বলতো, কিন্তু ঠিক এই সময় বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হলো মণিমোহন সমাদ্দার। ভদ্রলোক নিজের পরিচয় টরিচয় দিয়ে সোফায় বসে বললেন, আমি আপনাদের পাড়াতেই থাকি, লেক প্লেসে। ফেলুদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি। গায়ে একটা হালকা রঙের বুশ শার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটার স্যান্ডাক জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাঁকড়িয়ে বললেন, আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমণ সমাদ্দার। এই সেদিন যিনি মারা গেলেন, যার খুব গান বাজনার শখ ছিল। আজ্ঞে হ্যাঁ। অনেক বয়স হয়েছিল না? 82। ইয়েস ইয়েস, রাইট। কাগজে পড়েছিলাম। অবশ্যই মৃত্যু সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে মিথ্যে বলা হবে। সেটার কিছু আশ্চর্য না। উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নেহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর হলো রিটায়ার করে বামুনগাছিতে বাড়ি করে সেখানে চুপচাপ বসবাস করেছিলেন। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয়। সেই দিন রাত্রে মারা যান। আই সি। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ। ফেলুদা তার বাঁ পাটা ডান পায়ের উপর তুলে বসেছিল। এই ফাঁকে ডান পাটা বাঁ পায়ের উপর তুলে দিল। মিস্টার সমাদ্দার একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন, মানে আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো। আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিয়ে দিলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। ওর পেশা ছিল ওকালতি, এবং তাতে রোজগারও করেছেন যথেষ্ট। বছর 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকমের দেশি বিলিতি যন্ত্র বাজাতে পারতেন। সে তার বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা এবং এছাড়াও আরো কয়েকটা। তার উপর সংগ্রহের বাতিক ছিল। ওর বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটখাটো মিউজিয়াম করে ফেলেছিলেন। দাঁড়ান দাঁড়ান, কোন বাড়িতে? আমহা স্ট্রিটে থাকতেই শুরু হয়। তারপর সেসব যন্ত্র বামুনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান নানান জায়গায় ঘুরেছেন। বোম্বেতে একবার এক ইটালিয়ান জাহাজির কাছ থেকে একটা বেহালা কেনেন। সেটা কলকাতায় এনে কিছুদিনের মধ্যে বিক্রি করে দেন 30,000 টাকায়। ফেলুদা একবার আমাকে বলেছিল, ইটালিতে প্রায় 300 বছর আগে 2-3 জন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন কয়েকটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনে সেগুলোর দাম প্রায় লাখ টাকায় পৌঁছে গেছে। সমাদ্দার মশাই বলে চললেন, এই সব গুণের পাশে কাকার একটা মস্ত দোষ ছিল। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে গেলেন, তার একটা প্রধান কারণ ছিল তার কৃপণতা। আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছে? এখন আর বিশেষ কেউ নেই। দূর সম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিলেন 4 ভাই 2 বোন। বোনেরা মারা গেছেন। ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3 জন মারা গেছেন।
আর একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে যান। রাধারমণ নিজে বিপদনিক ছিলেন। একটি ছেলে ছিল মুরলীধর, তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুবই প্রিয় ছিল। শেষটায় পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে যখন নাম বদলে থিয়েটারে ঢুকলো, তখন থেকে কাকা আর তার নাম কি মুখও দেখেনি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ, সে এখন থিয়েটার ছেড়ে যাত্রা দলে নাম দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই। দলের সঙ্গে কোনো অজপাড়া গাঁয়ে ট্যুরে বেরিয়েছে। ওর বেশ নামটাম হয়েছে। গান বাজনাতেও ট্যালেন্ট ছিল, যে কারণে কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহন বাবু হঠাৎ যেন খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করলেন, তারপর আবার বলে চললেন। আমার সঙ্গে কাকার খুব একটা যোগাযোগ ছিল তা নয়। বড়জোর 2 মাসে একবার দেখা হতো, ইদানিং আরও কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস। তাতেই গত কমাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হচ্ছে। কাকার হার্ট অ্যাটাকটা হওয়াতে ওর প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে খবর দেন। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছই তখন জ্ঞান ছিল না। মারা যাবার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হলো চিনলেন, দু একটা ভাঙা ভাঙা কথাও বললেন। ব্যাস, তারপরেই শেষ। কি বললেন? ফেলুদা জিজ্ঞেস করলো। সে এখন আর পায়ের উপর পা তুলে নেই, চেয়ারের সামনের দিকে এগিয়ে বসেছে। প্রথমে বললেন আমার নামে, তারপর কিছুক্ষণ ঠোঁট নাড়ছে, কথা নেই। শেষে অনেক কষ্টে দুবার বললেন চাবি চাবি। ব্যাস। ফেলুদা ভুরু কুঁচকে চেয়ে রয়েছেন মণিবাবুর দিকে। হুম, কি বলতে চাইছিলেন সেটা আন্দাজ করতে পেরেছেন কি? হুম, প্রথম অংশ শুনে মনে হলো ওর নামে যে কৃপণ বলে অপবাদ রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন। আমার ধারণা ওর মনে একটা অনুশোচনার ভাব জেগেছিল। কিন্তু আসল কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলেছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল, ব্যাস। তার চাবি ওর খাটের পাশের টেবিলের দেরাজে থাকতো। বাড়িতে ঘর মাত্র 3টে, আর একটা বাথরুম, সেটা শোবার ঘরের সঙ্গে লাগা। আসবাবপত্র বলতে বিশেষ কিছুই ছিল না, অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজায় যে তালা ব্যবহার করতেন সেটা একরকম জার্মান তালা, তাতে চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। তো সিন্দুক আর আলমারিতে কি ছিল? হুম, আলমারি তাকে কিছু জামা কাপড় ছিল, আর দেরাজে কিছু কাগজপত্র, দরকারি কিছুই না। আর সিন্দুক ছিল একেবারে খাঁ খালি। টাকা পয়সা? নাথিং মশাই, নট এ পাইস। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল, আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু 2 টাকা আর 5 টাকার নোট, ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্য টাকা বার করে দিতেন, অন্তত চাকর অনুকূল তাই বলে। কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা। সেটা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। তার মানে আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? তাই যদি রাখবেন তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাৎটা হবে কোথায়? এককালে রাখতেন, তবে বছর 25 আগে একটা ব্যাংক ফেল পড়ায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সংসর্গ রাখেননি। অথচ উম, আমি জানি ওর বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন।
তাছাড়া উনি নিজের পিছনে বেশ ভালোই খরচা করতেন, ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন, মাঝে মাঝে বেড়াতেন, শহরে আসতেন, কাজেই ফেলুদা পকেট থেকে চারমিনার বার করেছে, মণিবাবুকে অফার করে দেশলাই ধরিয়ে দিল। ভদ্রলোক বেশ একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এতক্ষণে হয়তো আন্দাজ করেছেন কেন আপনার কাছে এসেছি। এতগুলো টাকা সব গেল কোথায়? কোন চাবির কথা বলছিলেন কাকা? সে চাবি দিয়ে কোন জিনিসটা খুললে কি পাওয়া যাবে? সেটা কি টাকা না অন্য কিছু? যদি উইল থেকে থাকে তাহলে সেটা তো পাওয়া দরকার। উইল না থাকলে অবশ্যই টাকা নাতিই পাবে, কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধির অনেক তারিফ শুনেছি। আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিবাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিন সকালেই আমরা বামুনগাছি যাব। ওর গাড়ি আছে, উনি নিজেই সকাল 7টায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বুঝেছি যে ফেলুদার কাছে এটা একটা নতুন ধরনের রহস্য। রহস্য না বলে হেঁয়ালিও বলা যেতে পারে, অন্তত গোড়াতে তাই মনে হয়েছিল। শেষে দেখলাম হেঁয়ালির চেয়েও অনেক বেশি গোলমেলে পেঁচালো একটা কিছু। বারাসাত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডান দিকে মোড় নিয়ে বামুনগাছির দিকে গেছে। সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে মণিমোহনবাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালেন। তাতে 15 মিনিট গেল। তা না হলে আমরা 8টার মধ্যেই বামুনগাছি পৌঁছে যেতাম। গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছের ঘেরা 7 বিঘে জমির উপর রাধারমণ সমাদারের একতলা বাড়ি। যে লোকটা এসে গেট খুলে দিল সে বোধহয় মালি, কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল। গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার উপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে। সেটাই বুঝলাম রাধারমণ সমাদ্দারের অস্টিন। গাড়ি থেকে নামতেই একটা ঠাঁই শব্দ শুনে বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা 8-10 বছরের একটি ছেলে হাতে একটা এয়ারগান নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। মণিমোহনবাবু তাকে বললেন, তোমার বাবা বাড়িতে আছেন? তাকে গিয়ে বলো তো যে মণিবাবু কলকাতা থেকে এসেছে, একবার ডাকছেন। ছেলেটি বন্দুকে ছড়রা ভরতে ভরতে চলে গেল। ফেলুদা বলল, প্রতিবেশীর ছেলে বুঝি? আগে হ্যাঁ, ওর বাবা অবনী সেনের একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে। এখানে পাশেই ওর বাড়ি, তার সঙ্গে ওর নার্সারি। মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকেন। ইতিমধ্যেই একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে। মণিবাবু তাকে দেখিয়ে বললেন, এ বাড়িটার যতদিন একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই আছে। প্রায় 30 বছরের পুরনো চাকর। অনুকূল, এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো তো। চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল। আমরা 3জন বাড়ির ভিতরে ঢুকলাম। দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা, সেটাকে আবার ঘর বলা মুশকিল, কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই। বাতিটাতিও নেই, কারণ এদিকটায় ইলেকট্রিসিটিও নেই। আমাদের সামনেই একটা দরজা রয়েছে। মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন, দেখুন, এই হলো সেই জার্মান তালা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত। এর নাম হলো 8291। গোল তালা, তাতে চাবির গর্ত টর্ত নেই। তার বদলে আছে 4টে খাঁজ। প্রত্যেকটা খাঁজের পাশে 1 থেকে 9 পর্যন্ত নম্বর লেখা আছে, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে ছোট হুকের মতো জিনিস বেরিয়ে আছে। এই হুকগুলোকে খাঁজের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে সরানো যায়,
আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায়। কোনটাকে কোন নম্বরে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব। মণিবাবু বাঁ দিকের খাঁজ থেকে শুরু করে হুকগুলোকে পরপর 8, 2, 9 আর 1 নম্বরে ঠেলে দিতেই খড়াত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল। মণিবাবু বললেন, জানেন তো, বন্ধ করাটা আরো সহজ। তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বর থেকে একটু সরিয়ে দিলেই লক। আমরা তিনজন রাধারমণ সমাদ্দারের ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে, কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি। তার কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা শেলফের 3টে তাকের উপর, কিছু পূব দিকের দেওয়ালের সামনে একটা বেঞ্চিতের উপর, কিছু ঝুলছে দেওয়ালের হুক থেকে, আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের উপর। এছাড়া ঘরে যা আছে তা হলো খাট, খাটের পাশে একটা ছোট টেবিল, উত্তর দিকের দেওয়ালের সামনে একটা আলমারি, আর এক কোণে একটা ছোট্ট সিন্দুক। খাটের তলায় একটা ছোট ট্রাঙ্কও চোখে পড়ল। ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারদিকটা দেখে নিল। তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভিতর বেশ ভালো করে হাত আর চোখ বুলিয়ে নিল। তারপর দেরাজ সমেত টেবিলটাকে একবার পরীক্ষা করলো। খাটের তোশকে নিচে দেখলো, খাটের নিচে দেখলো, ট্রাঙ্কের ভিতর দেখলো, তাতে একজোড়া পুরনো জুতো আর ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছুই ছিল না। তারপর প্রত্যেকটা বাজনা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেড়ে চেড়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশে চাবির গর্ত আছে কি না দেখে আবার ঠিক যেমনভাবে রাখা ছিল তেমনভাবে রেখে দিল। তারপর ঘরের মেঝে আর দেওয়ালের প্রত্যেকটা জায়গা আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল। সমস্ত ব্যাপারটা করতে তার লাগলো 15 মিনিট। তারপর আরও 7 মিনিট লাগলো অন্য দুটো ঘর আর বাথরুম দেখতে। সব শেষে আবার রাধারমণ বাবুর ঘরে ফিরে এসে বলল, মণিমোহন বাবু, আপনাদের মালিটিকে একবার ডাকুন তো। মালি এলে ফেলুদা তাকে দিয়ে ঘরের জানালায় রাখা দুটো ফুলের টব থেকে মাটি বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমেত টব জানলায় রাখলেন। এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে 4টে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবুর শরবত রেখে গেছে। শরবতের চুমুক দিয়ে মণিবাবু বললেন, কিছু বুঝলেন? এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে এই ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করতো সেটা বিশ্বাস করা কঠিন হতো। সেই তো বলছি মশাই, সাধে কি আপনাকে ডেকেছি? আমি তো বলতে পারেন একেবারে বোকা বনে গেছি। আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম। তার মধ্যে সেতার, শরৎ, তানপুরা, এসরাজ, তবলা, বাঁশি এগুলো আমি চিনি, অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি। ফেলুদাও দেখেছি কিনা সন্দেহ। আচ্ছা মণিবাবু, সবকটা বাজনার নাম জানেন? ওই যে দেওয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে, ওটার কি নাম? হে হে হে, মশাই, আমি কিন্তু একেবারে বেসুরো। আমাকে ওসব জিজ্ঞেস করলে আমি কিন্তু ফাঁপড়ে পড়বো। একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি সেই বন্দুকওয়ালা ছেলেটির সঙ্গে বছর 40-এর একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন। মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম ইনি হলেন সেই ফুলের দোকানদারের মালিক অবনী সেন। ছেলেটির নাম হলো সাধন। অবনীবাবু প্রদোষ মিত্রের নাম শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট একফেসে হাসির সঙ্গে একটা গলা খাকানি দিল। অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন, ও ভালো কথা। আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রি করার কথা বলেছিলেন? কই না তো। কাল একটা ভদ্রলোক এসেছিলেন। এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান। আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি। আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আজকে আসবেন। ভদ্রলোকের নামটা সুরজিৎ দাশগুপ্ত। আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক।
রাধারমণ বাবুর লেখা একটি চিঠিও দেখালেন। মৃত্যুর কিছুদিন আগেই লেখা। সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন। আপনাদের চাকরও তাকে দেখেছে বলে বলল। আমিও দেখেছি। কথাটা বলল সাধন। সে একটা টেবিলের উপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা বাজনার সামনে দাঁড়িয়ে তার পর্দার উপর আস্তে আস্তে আঙুল টিপে টুংটাং সুর বার করছে। অবনীবাবু ছেলের কথা শুনে হেসে বললেন, সাধন প্রায় সারাটা দিনই এই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল। দাদুকে কেমন লাগতো তোমার? উম, মাঝে মাঝে খারাপ। সাধন আমাদের দিকে পিছন ফিরেই উত্তরটা দিল। খারাপ কেন? খালি খালি সারেগামাপা গাইতে বলতেন। আর তুমি গাইতে না, তাই তো? না, কিন্তু আমি গাইতে পারি। যত রাজ্যের হিন্দি ফিল্মের গান। দাদু জানতেন তুমি গান গাইতে পারো? হ্যাঁ। আচ্ছা, তার মানে তোমার গান শুনেছিলেন তিনি। না তো। তাহলে কি করে জানলো? দাদু বলতেন, যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে। কথাটা ঠিক পরিষ্কার হলো না, তাই আমরা ওর মুখ যাচাই করলাম। তার মানে জানি না। তোমার দাদুর গান তুমি শুনেছো? না, বাজনা শুনেছি। এই কথাটায় মণিমোহনবাবু যেন বেশ হকচকিয়ে গিয়ে বললেন, সে কি সাধনবাবু, তুমি ঠিক বলছো তো? না মানে, আমি যতদূর জানতাম উনি তো বাজানো ছেড়ে দিয়েছেন। তোমার সামনে বাজিয়েছেন কখনো? সামনে না, আমি বাইরে ছিলাম বাগানে, বন্দুক দিয়ে নারকেল মারছিলাম, উনি তখন বাজালেন। অন্য কোনো লোক বাজায়নি তো? আর কেউ ছিল না। তুমি কি অনেকক্ষণ ধরে বাজনা শুনলে? না, বেশিক্ষণ না। ফেলুদা এবার মণিবাবুর দিকে ফিরে বলল, একবার আপনার অনুকূলকে ডাকুন তো। অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়ালো। তোমার মনিককে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছো? আগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ, তা সে কখন কি করতেন না করতেন। তোমার সামনে বাজনা বাজায়নি কখনো? এগে বাবু না। বাজনার আওয়াজ শুনেছো? আগে তা যেন কয়েকবার, তবে কানে তো ভালো শুনি না। মারা যাওয়ার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিল কি, যিনি কাল সকালেও এসেছিলেন? তা এসেছিলেন বটে, এই ঘরে বসেই কথা বলেছেন। প্রথম কবে এসেছিলেন মনে আছে? এগে হ্যাঁ, যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে। কি, যেদিন কাকা মারা গেলেন? মণিবাবু চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। অন্যদিকে অনুকূলের চোখে জল এসে গেছে। সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, এগে হ্যাঁ, সে ভদ্রলোক গেলেন চলে, আর তার কিছু পরেই আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি কি তেনার যেন হুঁশ নেই। কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সাড়া পেলাম না, তখন আমি এনার বাড়িতে গেলাম খবর দিতে। অনুকূল অবনীবাবুর দিকে দেখিয়ে দিল। অবনীবাবু বললেন, আমি ব্যাপারটা দেখি মণিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি। অবশ্যই বিশেষ কিছুই করার ছিল না।
একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনুকূল বাইরে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা জুলফি, ঝাঁকড়া চুল, লম্বা গোঁফ এবং পুরো ফ্রেমের চশমা পরা এক ভদ্রলোক। জানা গেল ইনি সুরজিৎ দাশগুপ্ত। অবনীবাবু মণিমোহনবাবুকে দেখিয়ে বললেন, মিস্টার দাশগুপ্ত, আপনি এনার সঙ্গে কথা বলুন। ইনি রাধারমণ বাবুর ভাইপো। ও আই সি। আপনার কাকার সঙ্গে আমার চিঠিতে আলাপ হয়। উনি আমাকে এসে দেখা করতে। কাকার চিঠিটা সঙ্গে আছে কি? মণিবাবু তার কথার উপরেই বললেন। ভদ্রলোক তার কোটের ভিতরের পকেট থেকে একটা পোস্টকার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন। মণিবাবুর পড়া হলে সেই চিঠি ফেলুদার হাতে গেল। আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে রাধারমণবাবু ভদ্রলোককে রবিবার 18ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে 10টার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছেন। কারণটাও বলা আছে, বাদ্যযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে, আপনি আসিলেই দেখিতে পাইবেন। উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে নিল। মিনার্ভা হোটেল, সেন্ট্রাল এভিনিউ, কলকাতা 13। ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশের টেবিলের উপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল। চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা। সুরজিৎবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার যেন একটু অসহিষ্ণুভাবেই খাটের একটা কোণে গিয়ে বসলেন। পরের প্রশ্নটাও মণিবাবুই করল। 18 তারিখে আপনার সঙ্গে কি কথা হয়? কিছুদিন আগে একটা পুরনো গীত ভারতী পত্রিকায় বাদ্যযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমণ বাবু সম্বন্ধে জানতে পারি। এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি। দাম নিয়ে কথা হয়। আমি দুটোর জন্য 2000 টাকা অফার করি। উনি রাজি হন। আমি তখনই চেক দিয়ে দিচ্ছিলাম, উনি দুদিন পরে ক্যাশ নিয়ে আসতে বললেন। তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন। তারপর আমি দেরাদুন চলে যাই, পরশু ফিরেছি। আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল? আমার মতে ভালোই তো। তবে ওর বোধহয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশি দিন বাঁচবেন না। না, দু একটা কথায় সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল। আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো? প্রশ্নটা শুনে সুরজিৎবাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল। তারপর চাপা গলায় বললেন, হোয়াট? আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন? এই না না, আপনি ইচ্ছা করে কিছু করেছেন তা বলছি না। তবে আপনি যাবার কিছুক্ষণ পরেই তো উনি অসুস্থ হয়ে পড়েন, তাই। তা হতে পারে। তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এনিওয়ে, আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি, 2000। ভদ্রলোক পকেট থেকে মানি ব্যাগ বার করলেন। যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো। আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি। আমি থাকি ওখানে মিউজিক নিয়ে রিসার্চ করি। তা কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি? সুরজিৎবাবু খাট থেকে উঠে দেয়ালের দিকে গিয়ে হুকে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন। সুরজিৎবাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছিল। ভদ্রলোক সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, ইয়েস, এটার নাম মেলোকর্ড। এটা বিলিতি যন্ত্র। আগে দেখিনি কখনো। আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। খুব সিম্পল যন্ত্র, তবে আর পাওয়া যায় না বলে 1000 অফার করেছিলাম। উনি তখন রাজিও হয়েছিলেন। ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত। সুরজিৎবাবু থমকে গেলেন। কথাটা বলেছে ফেলুদা, আর বলেছে বেশ জোরের সঙ্গে। তীক্ষ্ণ দৃষ্টিবান কথাটা কোন বইয়ে যেন পড়েছি। সুরজিৎবাবু মণিবাবুর দিক থেকে বাঁই করে ঘুরে ফেলুদার দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন,
আপনি কে? সরি মিস্টার দাশগুপ্ত, উনি আমার বন্ধু। তবে উনি ঠিকই বলেছেন, ওগুলো এখন দেওয়া যাবে না। তার প্রধান কারণটা আপনার বোঝা উচিত। কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই। সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে। সুরজিৎ বাবুর ঘটনাটা যেন কিছুই না এই রকম একটা ভাব করে সে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল। রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে, যদিও তার চেয়ে অনেক বড় আর গোল অংশটায় খুব সুন্দর কাজ করা। এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলোকট যন্ত্রটার কাছে। সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো টুংটাং শব্দ। এই বাজনার আওয়াজই শুনেছিলে কি? সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি। এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে এক তারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বললেন, আপনি যদি কিছু মনে না করেন আমি এইগুলো একটু বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরও যদি কিছু। আগে না, আর কিছু দরকার নেই। আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে। সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয়। এই ছিল আজকের গল্প, ফেলুদার অ্যাডভেঞ্চার সমাদদারের চাবি। লেখক মহান সাহিত্যিক সত্যজিৎ রায়। গপ্পটপ্পের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখানে গল্প শেষ হয় কিন্তু রেশ থেকে যায়। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। আজকের মতো বিদায়।